ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি আর্থিক খাতের দুরবস্থা ও বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ। এ বিষয়ে কথা বলার জন্য আর্থিক খাতের দুজন বিশেষ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক আল আমিন, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সহযোগী পরিচালক ARI। আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ মাহমুদ হোসেন FCA, আর্থিক খাত বিশ্লেষক। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে আর্থিক খাতের একটা বড় ডিফিকাল্ট টাইম পার করছে, যেখানে আসলে বেশ কিছু সময় ধরেই আসলে আর্থিক খাতের এই দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপরে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি এবং জনগণের মধ্যে আর্থিক খাত নিয়ে প্রত্যাশাও তৈরি হয়েছে। এর মধ্যে আমরা দেখছি যে বাজেটের একটি বিষয় রয়েছে এবং এই আর্থিক খাতের এই দুরবস্থার মধ্যেই আসলে বাজেটটাকে বাস্তবায়ন করতে হবে এবং সরকার সে বিষয়ে বেশ কিছু প্ল্যানিংও হাতে নিয়েছে। একটু কি বলবেন যে বর্তমানে আর্থিক খাতের কি অবস্থা রয়েছে? আপনাকে ধন্যবাদ। দেখেন, আর্থিক খাতের এখন যে অবস্থাটা আমরা দেখছি সেটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টও ক্রিয়েট করেনি বা বর্তমান যে সরকার আছে তারও সৃষ্ট না। এই জিনিসটা আমরা জেনেছি বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিলেন, এই লম্বা একটা সময়ের মধ্যে দিয়ে তারা বেশ কিছু ব্যাংকে জোর করে বোর্ডে দখল থেকে শুরু করে, যেগুলো এখন পত্রপত্রিকায় ইন ডিটেল আসছে, যে কিভাবে কোন প্রসেসে গোয়েন্দা সংস্থা কিভাবে কাকে কোথা থেকে তুলে কিভাবে ব্যাংকগুলো দখল করেছে। তো তারই কিন্তু একটা অ্যাকোমোলেটেড এফেক্ট, যেটা ইন্টারিম পিরিয়ডে আমরা যখন দুর্নীতি শ্বেতপত্র দেখেছিলাম, তার মধ্যে টোটাল যে 28 লক্ষ কোটি টাকা পাচার হতো বাংলাদেশ থেকে, তার যে একটা সামারি, তার মধ্যে কিন্তু ব্ল্যাক হোল বলে আর্থিক খাতকে তারা ডিফাইন করেছিল ওই শ্বেতপত্রে। তো তারই এটাকে পুনরুত্থান করার জন্য ইন্টারিম টাইমে বিশেষ করে যে এসালম গ্রুপের যে অ্যাফিলিয়েটেড যে ব্যাংকগুলো ছিল, তো সেখান থেকে 5টা ব্যাংকের অবস্থা এতটাই খারাপ, কারণ আন্তর্জাতিক যে আমাদের অডিট ফার্ম আছে, লাইক আপনার আর্নেস্ট ইয়াং থেকে শুরু করে KPMG, অন্যান্য যে আমাদের যে স্বনামধন্য বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর মাধ্যমে একটা নিরপেক্ষ অ্যাসেট কোয়ালিটি রিভিউ হয়। সেই অ্যাসেট কোয়ালিটি রিভিউর পরে দেখা যাচ্ছে যে যেই ধরনের ইনফ্লেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 2023 সাল পর্যন্ত অনুমোদন করা হয়েছিল, পরবর্তীতে দেখা গেছে রিয়েল অবস্থাটা খুবই খারাপ। যেমন তখন দেখানো হয়েছিল হয়তো কোনো কোম্পানির 5% NPL, 95% ভালো, বাট রিয়েলিটি হচ্ছে যে 95%ই NPL আর 5% কোনো রকম টিকে আছে। তো সেই সব কারণে কিন্তু বাধ্যতামূলকভাবে ওইসব ব্যাংকের গোয়িং কনসার্ন চালানোটাই কিন্তু একটা প্রবলেমেটিক অবস্থায় ছিল। দ্যাটস ওয়াই ওখান থেকে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা হলো, এই 5টা ব্যাংককে একসাথে মার্জ করে সরকারের কিছু প্রণোদনা, সহায়তা, সব কিছুর মাধ্যমে। কিন্তু এটার মাধ্যমেও কিন্তু যে শুধুমাত্র যে ব্যাংকিং খাতের একটা চিত্র উঠে এসছে তা না। এরপরে NBFI এর মধ্যে কিন্তু বেশ কিছু 8টাকে তারা প্রথমে তালিকাভুক্ত করেছে, যে এই 8টার অবস্থা একই রকম। তার মধ্যে 5টাকে চূড়ান্তভাবে কিন্তু আপনার অলরেডি এখানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত হয়েছে এবং এগুলোরও কিন্তু অবস্থা দেখতে হবে। এবং এখানে কিন্তু ইন্টারিম সরকারের যিনি গভর্নর ছিলেন, উনি কিন্তু বলেছেন যে আমরা যেই কয়টাতে রিভিউ করেছি, ইট ডাজেন্ট মিন এটা টোটাল পিকচার। যদি আরও অধিকতর করা হয়, আরও 2 থেকে 3টা ব্যাংকের মধ্যে চলে আসবে। তার মানে সত্যিকার অর্থে বিগত সরকার বলতে ইন্টারিমের আগের যেই সরকারটা ছিল, তারা এই খাতের যে অবস্থা তৈরি করে গেছে, এটার বার্ডেনটা এসেই এই নতুন যে এত বড় ম্যান্ডেট নিয়ে আমাদের একটা সরকার এসছে, এই চ্যালেঞ্জের মধ্যেই তাকে বাধ্য হয়েই কিন্তু আমাদের, যেহেতু একটা ইকোনমির সাইজ বড় হচ্ছে, তাদের কিছু কমিটমেন্ট ছিল ম্যানিফেস্টোতে, সব কিছু মিলে কিন্তু একটা বিশাল অঙ্কের বাজেট আমরা এই সরকারকে দিতে দেখছি। এদিক থেকে আমরা দেখি যে আসলে বাংলাদেশ সরকার আর্থিক খাত নিয়ে আসলে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও পরিবর্তন হয়েছে এবং আপনি জানেন যে যেই বন্ধ কারখানাগুলো ছিল তাদের ব্যাপারেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। আমি একটু জানতে চাই, যেই সময় আসলে ব্যাংকগুলো খারাপ হওয়া শুরু করেছিল এবং তারপরে আমরা অর্থ পাচারের বিষয়গুলো এসেছে, এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট একটা সংস্কার কমিটি গঠন করেছিল, তারা বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছিল এবং শ্বেতপত্রও আমরা হাতে পেয়েছি। তো মোটামুটি কিন্তু আমরা জানি যে অতীতের বিষয়গুলো কি এবং আমাদের হাতে কিন্তু সেই সংস্কার কমিটি সবগুলো বিষয় তুলে ধরা হয়েছে। এখন আমাদের সময় হচ্ছে সেগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো আপনি তো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং অডিটর, তা আমরা দেখি যে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে বেশ কিছু বিষয় অডিটরদেরকেও প্রশ্ন করা হয়েছে এবং তাদেরকেও তার মধ্যে ইনক্লুড করা হয়েছে। এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং সেখান থেকে কি আসলে অডিটররা আসলেই এর সাথে সংযুক্ত, এবং পরবর্তীতে যদি এ ধরনের ইস্যু হয় তাহলে ম্যানেজমেন্ট এবং অডিটরদের যে একটা বড় গ্যাপ, সেই গ্যাপগুলো আসলে কিভাবে পূরণ করা যাবে? দেখুন, আপনি যে ইস্যুটা আনছেন, আপনি যদি বিষয়বস্তু দেখেন, অডিটর এজ এ কমিউনিটি হিসাবে এখানে দায় আছে এবং দায়িত্ব আছে। বাট আসল বিষয়টা যদি আপনি মাথায় রাখেন, যে বিগত যে টার্মটার কথা স্যার বলল, ওই টার্মে রীতিমতো রাজনৈতিক মদদে
ব্যাংকিং সেক্টরের মাধ্যমে শুধুমাত্র ব্যাংকে লুটপাটই হয়নি, ইভেন যে কর্পোরেশনগুলো আছে তারও অর্থ লুটপাট করে নেওয়া হয়েছে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে কিছু ব্যাংকের কথা বললো, এমন অনেক ব্যাংক আছে যেখানে আপনার সরকারের যে কর্পোরেশন আছে তাদেরকে ব্রাইবিং করে তাদের টাকাটা ফিক্সড ডিপোজিট আকারে নিয়ে ওই সব ব্যাংকের যে ডিরেক্টররা আছে তারা নামে বেনামে ডকুমেন্ট করে বা ডকুমেন্ট করা ছাড়া অর্থ ওখান থেকে সরিয়ে নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। তো যখন একটা রাজনৈতিক প্যাট্রোনাইজেশনের মাধ্যমে একটা দেশের আর্থিক খাতে এরকম করে লুটপাট করা হয় এবং সরকারের একদম উচ্চ মহল তারা যখন এটাকে স্পন্সর করে তখন কোনো গভর্নেন্সই কিন্তু কাজ করে না। তো অ্যাকর্ডিংলি আপনার যদিও অডিটর কমিউনিটির কিছু দায় দায়িত্ব আছে, বাট ওই সময় অবস্থাটা এমন ছিল না যে প্রকৃত অবস্থাটা অডিটররা রিপোর্ট করতে পারে। ইভেন বর্তমান অবস্থায়ও যদি বলেন যে বাংলাদেশের আইনগুলো এমনভাবে তৈরি করা এবং এমন কিছু যুক্তি তোলা হয় যার কারণে এই যে এবছর যে ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ হলো সেখানে কি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা আপনার প্রকাশিত হয়নি কিন্তু। যেমন একটা ব্যাংকের মনে করেন লোনের কথা যদি বলেন, কোনো একটা ব্যাংকের 40,000 কোটি টাকা লোন আছে, তার মধ্যে নন পারফর্মিং লোন আছে মনে করেন সে 10,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের যে প্রভিশন রাখার নিয়ম নীতি আছে ওই অনুসারে ওই 10,000 কোটি টাকার উপর ধরুন আলোচনার স্বার্থে 7,500 কোটি টাকা প্রভিশন রাখতে হয়। যখন বাংলাদেশ ব্যাংকের একটা টিম এসে কুইক সামারি করে ওনারা নির্ধারণ করছে যে ওখানে 7,500 কোটি টাকা করতে হবে, অডিটর হয়তো বলল যে 8,000 কোটি টাকা করতে হবে, তখন ওই মিটিংয়ে যেটা ফাইনালাইজ হলো পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে ওই ব্যাংক আপনার একটা আবেদন করলো যে আমরা কিছু প্রভিশন শর্টফল করে অ্যাকাউন্টস ক্লোজ করব। এই যে শর্টফল রেখে অ্যাকাউন্টস ক্লোজ করবে এটাই তো অন্যায়। কারণ হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার যারা তারা কিন্তু এত নিটিগিটি বুঝবে না। হয়তো দেখা যায় 7,500 কোটি টাকা প্রভিশন রাখবে, বাংলাদেশ ব্যাংক বলল আচ্ছা 2,500 কোটি টাকা প্রোভাইড করে তুমি অ্যাকাউন্টস ক্লোজ করো। এই যে আপনার রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে 7,500 কোটি টাকা প্রভিশনের জায়গায় 2,500 কোটি টাকা প্রভিশন রেখে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হলো, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা গ্লুসি বা রুজি অবস্থা প্রকাশিত হলো যেটা প্রকৃত অবস্থার থেকে আলাদা। আইনগত দিক থেকে অডিটরের কিন্তু কোনো কিছু করার নাই, তারপরেও করতে হচ্ছে। এখানে একটা কিছু আমাদের আইনি কিন্তু প্রতিবন্ধকতা আছে, নাম্বার 1। নাম্বার 2, অডিটররাও তো এই দেশেরই মানুষ যে দেশে আপনার মনে করেন বৃষ্টি পড়লে রিক্সাওয়ালা 5 টাকার ভাড়া 10 টাকা বাড়িয়ে দেয়। তো একই ল্যান্ডে থেকে ওনারাও তো অনেকে করাপশন করে। বাট দুঃখের ব্যাপার এই যে এত আর্থিক অনিয়ম হয়, লুটপাট হয়, তার বিচার কিন্তু এই দেশে হয় না। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এ কারণেই দায় দায়িত্ব থাকার কারণেও তাদের কিন্তু দায়ী করা যায় না বা আইনের আওতায় এনে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দেয়া যায় না। কাজেই আপনি যদি আমাকে বলেন যে ভবিষ্যতে কি হবে, শ্বেতপত্র হয়েছে, বিভিন্ন কমিটি হয়েছে, ইভেন ইন্টারন্যাশনাল ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউর নামে রাষ্ট্রের টাকা যা ইচ্ছে তাই আপনার মনে করেন মৎস্য হয়েছে, তারপরেও কিন্তু কাউকে পানিশ করা যাবে না বা পানিশমেন্ট হবে এরকম কোনো ব্যবস্থা দেখে কিন্তু আপনার মনে করেন আশাব্যঞ্জক কোনো কিছু ধারণা করা যাচ্ছে না। তো এদিক থেকে কিছুটা হতাশাই কিন্তু রয়ে যাচ্ছে। সেটি তো আসলে আপনি কি যেভাবে উনি বিশ্লেষণ করলেন সেটার সাথে একমত। আপনি তো ফরেন্সিক অডিট নিয়েও কাজ করেন, আর এখন তো এফআরসিএ আছে, তারপরে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্ট আছে, তারাও তো এগুলো নিয়ে খুব কোলাবোরেশনে কাজ করছে। এবং আগে যে সমন্বয়হীনতা ছিল, এই গভর্নমেন্ট এসে যে প্ল্যানিংটা আছে সেই সমন্বয়টা অনেকাংশে কিন্তু কমিয়ে আনা আছে। তো যেই চ্যালেঞ্জগুলো বললো, এই চ্যালেঞ্জগুলো কি এখন মোকাবেলা করা এত ইজি হবে? এবং অতীতে যারা রয়ে গেছে, কারণ আমরা দেখছি যে রাজনৈতিক বিবেচনায় পরিচালক
চলে গেছে, কিন্তু ব্যাংকের এমডি তো রয়ে গেছে, এবং এই কাজগুলো তো আসলে ব্যাংকের পরিচালকরা একা করতে পারেনি, এবং কারো না কারো দায় সাজ ছিল বিধায় তো সেটার সাথে সংযুক্ত হয়েই এটি হয়েছে। সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, উনি যে ব্যাখ্যাগুলো দিয়েছে এটা সবগুলোই ঠিক আছে, কিন্তু যে বিষয়টা হলো এটা এই ফরেন্সিকের বিষয় বা এটা আসে কখন, যখন টপ থেকে টোনটা সেট করা হয়। এতদিন ধরেন 2023 সাল পর্যন্ত টপ থেকে বলা হতো এগুলো দেখেও না, বাংলাদেশ ব্যাংকও কিন্তু দেখায়নি। যখন ইন্ট্রিম টাইমটায় বলো রিয়েল পিকচারটা নিয়ে আসো, তখন নিয়ে আসা হয়েছে। কোম্পানির ক্ষেত্রেও তাই, কোম্পানির ক্ষেত্রে দেশের ক্ষেত্রে প্রতিটা জায়গায় যদি টপ থেকে তারা চায় যে আমরা চাচ্ছি এই জিনিসটা বের হয়ে আসুক রিয়েল পিকচারটা, তখন তো সরকার, আগের যে সরকারের কথা বারবার চলে আসে, তারা নিজেরাই তো এগুলোর সাথে জড়িত ছিল। তারাই বিভিন্ন শেল কোম্পানি করে টাকা পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে, এবং এই জিনিসগুলো কিন্তু এখনও যদি সরকার তারা এসে যদি এগুলো ধরার জন্য কাজ করে, নিঃসন্দেহে একরকম আউটপুট আসবে। এখন সরকার উপর থেকে যদি না ধরে মনে করে যে আমরা কাউকে ছাড় দিব, তাহলে আবার আরেক রকম রিপ্লাই আরও কিছুদিন পরে আসবে। তো সেই জন্য আমরা মনে করি যে আসলে মানে ফরেন্সিক অডিটটা এসছেই কিন্তু এই ইন্ট্রিম টাইমে, তারা যখন চিন্তা করেছে যে আসলে আমরা ফ্রডটা ইনভেস্টিগেট করতে চাই। এর আগে কিন্তু ফ্রড যে হচ্ছিল জানে, বাট ইনভেস্টিগেট করার ইচ্ছা ছিল না। তো সেই জন্যে আর ম্যানেজমেন্ট কিন্তু প্রিপেয়ার করে, অডিটর কিন্তু প্রিপেয়ার করে না। অডিটর এসে তার উপর একটা মানে রিজনেবল অ্যাসুরেন্স বা একটা ওপিনিয়ন দেয়। সেই জন্য কিন্তু অডিটর বলেই দেয় যে প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট, উই জাস্ট এক্সপ্রেস আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন হোয়েদার দে ফলো ডিউ প্রসেস অর নট। তার মানে কিন্তু অডিটর কিন্তু তার ব্যাকআপটা নিয়ে নিচ্ছে যে আমার কোনো দায় নাই। আপনাকে আমি ইন্টারাপ্ট করি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অতীত জানি, বর্তমান সমস্যা জানি, বাট এখন তো সলিউশনের জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, এবং নতুন গভর্নমেন্ট তো চাকরি দিয়ে ছেকেই সেই প্রিপারেশনগুলো রেডি করছে। সেই জায়গায় ফরেন্সিক অডিটররা কি ভূমিকা পালন করতে পারে, এবং অডিটরদের সাথে আসলে জয়েন্ট কোলাবোরেশনে কি কাজ হতে পারে আমি শুনবো। আমি একটা বিরতি নেই, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ সবাইকে। জি, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে এই যে আসলে আপনারা কাজ করছেন, এখানে আপনাদের কি ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এবং কিভাবে আপনারা এটার সলিউশন করবেন? দেখুন, আমরা নতুন যে নির্বাচিত সরকারটা আসছে বিশাল ম্যান্ডেট নিয়ে, এই সরকারের মধ্যে কিন্তু ক্লিয়ার কিছু ভিশন তারা ক্লিয়ার করেছে। যেমন আমরা আগে কি দেখেছি, প্রধানমন্ত্রীর বহরের বিশাল প্রোটোকল, এখন প্রধানমন্ত্রীর মুভমেন্টই আলাদা। প্রধানমন্ত্রীর খাবারের যে মেনু আমরা যতটুকু পত্রপত্রিকায় জানতে পেরেছি, এটা থেকে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। এবং আরেকটা বিষয় দেখবেন যে মাঝখানে একটা চাঁদাবাজির অভিযোগ ছিল, ওই যে আপনার ওই সিকেডি হসপিটালে, সাথে সাথে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা পত্রপত্রিকায় পরবর্তী এসছে। তার মানে অভিযোগের ব্যাপার থেকে উপর থেকে ডিল করার ব্যাপার। এবং প্রধানমন্ত্রী কিন্তু একটা থ্রেট অলরেডি দিয়ে রেখেছে যে 6 মাস পর পারফরমেন্স ইভ্যালুয়েট করে কিন্তু মন্ত্রী পরিষদের রদবদল করা হবে। তার মানে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এর আগের সরকারগুলোতে আমরা দেখিনি। তো সেই কারণে আমরা অনেকটাই আশাবাদী, তারা যেহেতু এসছে নতুন করে, এবং তাদের মধ্যে কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা, ডিজিটালাইজেশন থেকে শুরু করে প্রতিটা জায়গায় তাদের একটা ভিশন আছে। তো সেই ভিশনটাকে যদি তারা বাস্তবায়ন করতে যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্সের ক্ষেত্রে অনেক কিন্তু আগে বলার জন্য বলছে। যেমন এখনকার প্রাইম মিনিস্টার শনিবার অফিস করেন, আপনি চিন্তা করলে কিন্তু প্রথমে মনে করেছে আমরা হয়তো কিছুদিন করবেন, বাট রেগুলারলি করে, জাস্ট 9টায় উনি অফিসে চলে যান। তাহলে এগুলো কিন্তু লোক দেখানোর জন্য না। তাহলে এই বিষয়গুলোতে কিন্তু কিছু সিমটম আমরা পাচ্ছি যে অপশাসন, দুঃশাসনের জন্য বিশাল এই 24 আসলো, আন্দোলন হলো, আমরা 36 জুলাই বলি বা 5ই আগস্ট বলি, যেটাই বলি, যে জায়গাটা এসছে সেটা কিন্তু আমাদের যে হেড অফ দ্য স্টেট প্রাইম মিনিস্টারের মাথায় পুরো বিষয়টা আছে বলে কিন্তু উনি একদম স্বচ্ছতা, জবাবদিহিতা প্রত্যেকে, যেমন কিছুদিন আগে আপনি হয়তো শুনেছেন যে টাকা পয়সা এখন সরাসরি এমপির কাছে দেওয়া হবে না, টাকা পয়সা একটা সেন্ট্রাল সুপারভিশনের মাধ্যমে। কারণ বাজেটে আপনি যে বরাদ্দটা রাখবেন, সেই বরাদ্দটা যদি আপনি ঢালাভাবে দিয়ে দেন, তখন দেখা গেল যে আপনার ব্রিজ তৈরি হলো না, টাকার বিল চলে গেল। তাহলে এই ধরনের কাজ কিন্তু আর সামনে আমরা আশা করতে পারবো না। কিন্তু জয়েন্ট কোলাবোরেশনে ফরেন্সিক অডিটরদের যে কার্যক্রম, সেখানে আসলে কিভাবে তারা কাজ করবে আগামীর সম্ভাবনাকে কাজে লাগানো? দেখুন, কার্যক্রমটা তখনই আসবে যখন আপনি এই জিনিসটা রিকোয়ারমেন্টের মধ্যে নিয়ে আসবেন। ধরেন আপনি যদি উপর থেকে বলেন যে আমি এটা ফ্রড ইনভেস্টিগেশন করতে চাই, প্রথমে যদি ফ্রডটা হতে নাই দেন, এই ধরনের পরিস্থিতির দরকার হবে না। যদি ফ্রড হয় বলে ইন্টেনশন হয়, তখনই কিন্তু সরকার চাইলে নিজস্ব এফআরসি ওভারসাইট বডি হিসাবে কোনো কিছু ভায়োলেশন হলো কিনা সেখানে তারা যেতে পারে। অথবা আমাদের বিএফআইউ যেটা আছে, তারাও যদি মনে করে যে আমরা এখানে জয়েন্টলি সবাই মিলে কাজ করি, ইভেন আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, অনেক ইন্টেলিজেন্স বডি আছে, আমরা সব বডি মিলে যদি মনে করে যে আমরা আসলে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে প্রধানমন্ত্রীর নির্দেশনা সেটাকে পালন করতে চাই, তাহলে জয়েন্টলি কাজ করে কিন্তু আমরা যে ইফিসিয়েন্টলি কিন্তু রিসোর্সকে ব্যবহার করতে পারবো। এবং তাতে যে সরকারের মানুষের যে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্সটা যদি প্রপারলি ব্যবহার হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমার লোন বার্ডেনটা কমে যাবে। এই মিসইউজ হয়, করাপশন হয় বলেই কিন্তু আমরা একদিকে উচ্চ হারে সুদ দেই, অন্যদিকে কিন্তু আমার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজে অনেক ক্ষতি হয়। আর্থিক খাতের আসলে এই যে দুর্নীতি বা আর্থিক খাতে
খাতের এই দুরবস্থা এটি বন্ধের জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে? এটা বন্ধ করার জন্য অবশ্যই প্রতিটার জন্য একটা ওভারসাইট বডি থাকবে, ফাংশন থাকবে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে সরকার কিন্তু কিছুদিন আগে ঘোষণা দিয়েছে আমরা সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমাদের পুঁজিবাজারের ক্ষেত্রেও তারা সংস্কার করবে, ব্যাংকের ক্ষেত্রে সংস্কার কমিশন করবে, পুঁজিবাজারের ক্ষেত্রে বিশেষভাবে বলেছে যে বিগত 15 বছর যা হয়েছে আমরা সব কিছু বের করে আনতে চাই। সংসদেও আপনি খেয়াল করে হয়তো দেখবেন ইসলাম ব্যাংকের টাকা কোথায় কীভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে তার হিসাব পর্যন্ত দিয়েছে এবং বলেছে প্রতিটা বিষয়ের কিন্তু আমরা বিচারের আওতায় আনবো। এমন কেউ থাকতে পারে আমাদের লোকজনের নাম চলে আসতে পারে। উনি কিন্তু আমাদের কিন্তু অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিন্তু এটা ক্লিয়ার করেছে। তার মানে এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারছি সংসদে তো আলোচিত হচ্ছে, চর্চিত হচ্ছে, পত্রিকায় লেখালেখি হচ্ছে এবং সবাই যেহেতু এই ব্যাপারগুলো বলছে, এখন মানুষ কিন্তু আগের সেই সময়ে নাই। আমি একটা কথা বলছি বাট বাস্তবায়ন করছি না, মানুষ কিন্তু সাথে সাথে আপনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। আমরা দেখছি সাম্প্রতিক সময় ইসলামিক ব্যাংক নিয়ে এবং অন্যান্য ব্যাংকগুলো নিয়ে জনমন এবং যারা গ্রাহক, ব্যাংকের গ্রাহককে তো আগে আসলে ব্যাংকিং খাতের প্রতি আস্থা রাখতে হবে, তো গ্রাহকের মধ্যে একটা কিন্তু দুশ্চিন্তা এবং দুরবস্থা এবং তাদের সাথে একটা সম্পর্কের অবনতি, সেটি কিন্তু ব্যাংকিং খাতে এখন প্রবল অবস্থায় যাচ্ছে। এবং আপনি দেখবেন যে কিছু কিছু ব্যাংকের সামনে গিয়ে আসলে আপনার যারা হচ্ছে ব্যাংকের গ্রাহক আছে তারা কিন্তু প্লে কার্ড নিয়ে তারা কাজ করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং এখান থেকে আসলে উত্তরণের উপায় কি? বিষয়টা খুবই হতাশাজনক এবং অনেকটা অমানবিক বটে। আমি একটা ব্যাংকের বোর্ডে ছিলাম কিছুদিন, আমি আপনাকে দুটো উদাহরণ দেই। আপনি জানেন যে 24-এর দিকে একটা বন্যা হলো, লাস্টের দিকে মানুষ তার টাকা ব্যাংকে রেখেছে, তার ঘর বাড়ি বেসে গেছে, তার গবাদি পশু মারা গেছে, সে এখন ঘর উঠাবে, ব্যাংকে যেখানে টাকা মানে নিশ্চিত টাকা সেটা উঠাতে গিয়ে উঠাতে পারেনি। ক্যান্সারের পেশেন্ট, সে তার 3টা কেমো হয়েছে, আর একটা কেমোর টাকা উঠাতে পারেনি। এবং এই অবস্থাটা তৈরি হতে দেয়া হয়েছে বছরের পর বছর। কাজেই যেখানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এখানে মানুষ তার কষ্টার্জিত টাকা পাচ্ছে না। সেটা দেখে যখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অসন্তোষ ক্রিয়েট হয়েছে, তখন তো মানুষ প্লে কার্ড নিয়ে দাঁড়াবি। তো মানুষের দাঁড়ানোর এখানে যথেষ্ট পরিমাণ কারণ আছে। এবং এখানে দেখেন, আমি যেটা বলবো যে রাজনৈতিক সদিচ্ছা একটা আছে, বাট সেটার প্রতিফলন হতে হবে। ইসলামী ব্যাংক নিয়ে কি হলো দেখেন, সরকার পরিবর্তনের সাথে সাথেই 2 গ্রুপ দখল করতে গেল, সেখান থেকে 1 গ্রুপ দখল করলো। আবার কথিত আছে যে ইলেকশনের সময় একটা রাজনৈতিক দলকে অনেক পরিমাণ টাকা দেওয়া হয়েছে, ওখান থেকে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে এবং একটা রাজনৈতিক মতাদর্শের লোককে ওখানে নিয়োগ করা হয়েছে, এভাবে বলা হলো। এখন আবার অন্য একটা গ্রুপ এটার দখল নিতে চাচ্ছে। এখন দেখেন, সরকার যাই করে, যদি নয়েজ তৈরি হয় এবং এমন একটা ক্রিটিক্যাল অবস্থায় তৈরি হয় যেখানে আর্থিক প্রতিষ্ঠানে মানুষ টাকা রাখলে তার টাকা ফেরত পাচ্ছে না, অনেকটা ইভেন মনে করেন সরকার বা গভর্নর তারা মনে করেন এখানে তাদের কমিটমেন্ট ফেল করছে, মানুষ তো আপনার ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আসবেই এখানে। কিন্তু আমরা দেখছি যে রিসেন্টলি 5টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়েছে। আবার মার্জারের ক্ষেত্রেও লাস্টের যে গভর্নমেন্ট ছিল তারা আসলে যে ধরনের সিচুয়েশন নিয়েছিল বা মার্জারের কথা বলেছিল, এখন এই গভর্নমেন্ট মার্জারের ক্ষেত্রে আবার খানিকটা আমরা দেখছি যে পরামর্শ করছে যে কি করা যায়। তো সেই ক্ষেত্রে তো এখন যারা গ্রাহক আছেন তারা তো ওয়েট অ্যান্ড সি পজিশনে আছেন, কিন্তু প্রবাসীদের শেষ সঞ্চয়, কারো পেনশনের শেষ টাকা বা কারো হয়তো ওটাই তাদের শেষ সঞ্চয় ছিল, সেই জায়গা থেকে আসলে তারা এখন কিভাবে তার টাকাটা ফেরত পাবে সেটি নিয়ে কি সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে? দেখুন, এখানে আমি বলবো বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারিম সরকারের বড় একরকম ভুল পদক্ষেপ এবং অবস্থা বোঝার ঘাটতি ছিল। কেন বলছি দেখেন, এই যে 5টা ব্যাংক মার্জ করলো, এটা বেসিক্যালি মার্জার করে সম্মিলিত ব্যাংক যেটা করছে, এটা আসলে ইফেক্টিভলি একটা ন্যাশনালাইজ করছে। সম্মিলিত ব্যাংক সরকার মালিকানা করলো, সেখানে আবার বলল যে পরিমাণ টাকা দিবে, এখানে ব্যাংকিং ইন্স্যুরেন্সের একটা টাকা আসলো, সে টাকাটা আসার কথা ক্ষতিপূরণ হিসাবে, সেটাকে আবার ক্যাপিটাল হিসাবে তারা দেখাতে চাচ্ছে। দেন এই যে সম্মিলিত ব্যাংক করছে, এরা তো আপনার মনে করেন এখানে যে প্রায় অলমোস্ট 1,82,000 কোটি টাকার মতো লোন অ্যান্ড অ্যাডভান্স আছে, তার মধ্যে হয়তো অ্যাসেট কোয়ালিটি রিভিউ অনুসারে 30,000 কোটি টাকা আদায়যোগ্য। এখন বাকি যা টাকাটা যে শর্টেজ আছে সেটা তো উঠাতে পারবে না। আবার এখানে 1,32,000 কোটি টাকার মতো ডিপোজিট আছে, তাহলে সেটা দিবে কোথায়? তো আলটিমেটলি এই বছরও যেমন বাজেটে হিউজ পরিমাণ ন্যাশনালাইজ ব্যাংকে ক্যাপিটাল শর্টেজ পূরণ করার জন্য একটা বরাদ্দ রাখছে, ঠিক ওই ব্যাংকেও বরাদ্দ রাখতে হবে। তো কাজেই এভাবে করে যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা
কমপ্লিটলি একটা আপনার মনে করেন অবিবেচকের পদক্ষেপ ছিল। আমরা দেখছি যে আইএমএফ যেখানে আসলে আমাদেরকে এই বিষয়গুলো সলিউশনের জন্য সহযোগিতা করার কথা, সেখানে আমরা দেখছি যে রেগুলেশনের যে পরিবর্তনটা বাংলাদেশ ব্যাংক করেছে 2000 কোটি টাকার, সেখানে আইএমএফ এর কিন্তু কিছু শর্ত ছিল, সেই শর্ত অনুযায়ী কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তনের কথা ছিল, কিন্তু সেটি তো আমরা পরিবর্তন করতে পারিনি। তাহলে সেই সহযোগিতা কি আমরা পাবো, বা ফিউচারটা কি হবে? আমরা একেবারে শেষের দিকে আছি। দেখুন, আমাদের যে ব্যাংকিং খাতের যে দুরবস্থা এতক্ষণ আলোচিত হলো, আসলে সত্যিকার অর্থে আমাদের আইএমএফ কিন্তু বলেছিল যে ভর্তুকি কমাতে হবে যখন ঋণ দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এখন বাজেটের যে সাইজটা আছে সেই সাইজটার মধ্যে যে জায়গাটা দেখছি আমরা, ব্যাংকিং খাতের উপরে একটা একটু ভালো নির্ভরতা, মানে প্রায় 1,17,000 কোটি টাকার মতো ঋণ নেওয়ার কথা। এখন ধরেন যে অপারেটিং ব্যয়ের যে পরিমাণটা আছে প্রায় 6,30,000 কোটি টাকা অপারেটিং, আর আপনার এডিপি যেটা সেটা হচ্ছে 3 লক্ষ কোটি টাকা। এই টাকার মধ্যে উন্নয়নটা ব্যাহত হবে যদি আপনি আইএমএফ এর বা বাইরের টাকাগুলো না পান, কারণ ফিক্সড যে অপারেটিং কস্ট, গভর্নমেন্ট যে স্যালারি, এটা কিন্তু আপনি কাট ডাউন করতে পারবেন না। যেগুলো অনগোয়িং প্রসেস, মানে অনগোয়িং আছে প্রজেক্ট, যেগুলোর সুদ দিতে হচ্ছে অনেক টাকা করে, সেটা কিন্তু আপনার চলমান থাকবে। তাহলে ওই সুদ চলমান, বেতন চলমান, অন্যান্য কিছু যদি ঠিক থাকে, তাহলে রেভিনিউ যদি কালেকশন ঠিকভাবে না হয়, তাহলে হয়তো উন্নয়ন যে আমার এডিবি যেটা আছে, নতুন যে প্রজেক্টগুলো হাতে নেবে সেগুলোর উপর কাট করবে এবং অন্য কাজগুলোকে স্থবির রাখতে হবে। তার মানে কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জিং অবস্থা। বাট গভর্নমেন্ট এখানে বলতে চাচ্ছে যে এবার তারা রেভিনিউ নেট বাড়ানোর ক্ষেত্রে কিছু জিনিস তারা অ্যাড করতে চাচ্ছে, যে প্রতিটা ব্যাংক হিসাবের সাথে আপনি চলমান রাখেন অথবা ব্যাংক হিসাবে করেন, বাধ্যতামূলক 3 নাম্বার চাচ্ছে। তাহলে এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে কার কি ট্রানজ্যাকশন হয় সেখান থেকে হয়তো আপনার এক ধরনের মানে রিকভারির সিস্টেম চিন্তা করা হতে পারে, বা ট্যাক্সের যে বার্ডেনটা এক্সিস্টিং মানুষের উপর না বাড়িয়ে নেটটাকে কীভাবে বাড়ানো যায়। মানে আমরা যত বেশি রেভিনিউ আহরণ করতে পারবো ততই কিন্তু আমার লোন বার্ডেনের উপর প্রেশারটা কমে আসবে। এখন এইটা দেখতে হবে প্রতি কোয়ার্টারলি রিভিউতে কী পরিমাণ আমরা টার্গেটেড যা করেছিলাম কতটা করতে পারছি, এবং সরকার যদি সেটাকে প্রপারলি মনিটর করে তখন হয়তো আমরা যে প্রত্যাশাটা এখনই করছি আসলে কিছুটা হলেও হয়তো সেই জায়গাটায় সংখ্যা কিছুটা কমে আসবে যদি সেটা পারে। আমরা অনুষ্ঠান শেষ করব। সরকার আসলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে, যে তারা এখন এই মুহূর্তে কি পদক্ষেপ নিতে পারে, এবং বাজেটটাও বাস্তবায়ন করার জন্য ব্যাংকিং খাতের দুরবস্থা রোধে আসলে করণীয় কি? আমার মতে সরকার যদি যে ট্যাগলাইনটা করছে যে সংস্কারের মাধ্যমে উন্নয়ন, এদিকটা যদি সিনসিয়ারলি ট্রাই করে, সংস্কারের দিকে ফোকাস করে, তাহলে আজকে না হোক হয়তো 2 বছর পরেও ভালো একটা আর্থিক অবস্থা পাওয়া যাবে। বাট যদি আগের মতো শুধু ব্যয় করতে থাকে তাহলে কিন্তু একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হবে, এবং এলডিসি গ্র্যাজুয়েশনে যেমন আমরা পিছিয়েছি, এটা কিন্তু ফার্দার আরও পিছাতে হবে। আমাদের ফাউন্ডেশনটা বিল্ড আপ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আশা করছি যে সরকারের যে আসলে টিম আছে তারা এই বিষয়গুলো নজরে নেবেন, এবং আগামীতে আসলে এই সংস্কারের ধারাবাহিকতায় তারা আর্থিক খাতকে ঢেলে সাজাবেন, এবং সেটি যাতে আসলে গ্রাহক বান্ধব হয়, এবং গ্রাহকদের এখনকার যে সমস্যা সেই সমস্যা সমাধানে তারা আশু পদক্ষেপ নেবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।